আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজানা পৃথা। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে 6 দিনের সফরে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী। 30 ডিসেম্বরের ভোটের চিত্র তুলে ধরতে 24 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির 7 প্রার্থীর মামলা। টঙ্গীর তুরাগ তীরে জড়ো হচ্ছেন মুসল্লিরা। কাল শুরু হবে বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের দুপক্ষের সহ অবস্থান নিশ্চিত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং প্রভাবশালীদের দখলে সাভারের বিভিন্ন নদী ও খাল, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভূমিমন্ত্রীর। সংবাদে এছাড়াও থাকছে দীর্ঘ একাকিত্বের পর সঙ্গী পেল দিনাজপুরের নীলগাই নীলা। এবারে বিস্তারিত। মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে 6 দিনের সফরে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর 3 প্রধান বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। মিউনিক সিকিউরিটি কনফারেন্স ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনী সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুর সমাধানে বিশ্ব জনমত গড়ে তুলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। জার্মানি থেকে 3 দিনের সফরে আগামী 17 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত যাবেন প্রধানমন্ত্রী। আমরা গত দেড় বছর ধরেই যে কোনো আলোচনায় আমাদের রোহিঙ্গা ইস্যুটা আমরা তুলি। তার ফলে একটি কাজ হয়েছে, বিশ্বজুড়ে আমাদের সপক্ষে জনমত গঠিত হয়েছে এবং সরকারসমূহ আমাদের সপক্ষে আছে। কিন্তু এর সমাধান অত সহজ না। আমাদের প্রচেষ্টা থাকবে যাতে আমরা এই ইস্যুটা সবার কাছে তুলে আমরা আমাদের আরও অধিকতর সমর্থন আশা করব, যাতে এটা আমরা একদিন সমাধান করতে পারি। সংসদে যোগ না দেয়া জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই মন্তব্য করেন। বছরের যে উন্নয়ন, সেই উন্নয়নের সুফলটা বাংলাদেশের জনগণ পেয়েছে, আর পেয়েছে বলেই তারা বহু পূর্বে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আমাদেরকে নৌকা মার্কায় ভোট দেবে এবং জনগণ সেই ভোট দিয়েছে। এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করেও অল্প সিট পেয়েছে, সেই অভিমান করে তারা পার্লামেন্টে আসছেন না, আমার মনে হয় এটা রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত তারা নিয়েছে। যদি তারা পার্লামেন্টে আসে তাহলে তাদের যদি কোনো কথা থাকে তারা কিন্তু বলার একটা সুযোগ পাবে। আর এই সুযোগটা শুধু পার্লামেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এখন যেহেতু মিডিয়াতে সম্পূর্ণভাবে সরাসরি যায় এবং সংসদ টিভিও আছে, তার মাধ্যমে সারা দেশবাসীও তারা জানতে পারবে। 30 ডিসেম্বরের ভোটের চিত্র তুলে ধরতে আগামী 24 ফেব্রুয়ারি গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে একথা জানান জেএসডির সভাপতি আসম আব্দুর রব। তিনি বলেন, গণশুনানির মাধ্যমে ভোটের তথ্য প্রমাণ তুলে ধরা হবে। গণশুনানিতে প্রার্থী ও ভোটাররা অংশ নিতে পারবেন। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান আসম আব্দুর রব। জনগণকে মাঠে নামতে হবে, আমরা ডাকতেছি আগামী 24 তারিখে গণশুনানি। বলতেছে জনগণ, মেজরিটি জনগণ ভোট দিয়েছে না ভোট ডাকাতি করেছে, এইটাই সেদিন গণশুনানিতে সারা বিশ্ববাসীর কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে আবার পরিষ্কার করে তুলে ধরা। গণশুনানিতে আমরা মূলত কোনো রেস্ট্রিকশন রাখতেছি না। যারা ভোটের সময় আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যারা অপদস্থ হয়েছে, যারা জেলে আছে, আমাদের প্রার্থী থেকে শুরু করে ভোটার জনগণ, তাদের সবাইকে আমরা আহ্বান জানাবো।
30 ডিসেম্বরের নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন বিএনপির 7 প্রার্থী। ওই দিন জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার আইনি প্রতিকার চেয়ে এবং দেশে আইনের শাসন আছে কিনা তা স্পষ্ট করতেই এই মামলা করা হয়েছে বলে এটিএন বাংলাকে জানিয়েছেন টাঙ্গাইল 7 আসনের বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। এর আগে বিএনপির দলীয় ফোরাম এবং জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকেও মামলার বিষয়ে আলোচনা হয়। গত দুদিনে বেশ কটি মামলা হয়েছে এবং আগামীতে আরও কয়েকটি জেলায় বিএনপি প্রার্থীরা মামলা করতে পারবেন বলে জানা গেছে। আগামীকাল থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা। 15 ফেব্রুয়ারি ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমা। প্রথম পর্বে অংশ নেবেন ঢাকার কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জোবায়ের অনুসারী মুসল্লিরা। শনিবার আখেরি মোনাজাত শেষে রাতের মধ্যেই মাঠ ছাড়বেন মুসল্লিরা। 17 ফেব্রুয়ারি আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে মাওলানা সাদ আহমেদের অনুসারীদের নিয়ে দ্বিতীয় পর্ব। এ পর্বের আখেরি মোনাজাত সোমবার। তাবলিগ জামাতের উদ্যোগে এবার 54তম ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন চলছে ইজতেমা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন ইজতেমায়। এতদিন ধরে ইজতেমা 3 দিনব্যাপী অনুষ্ঠিত হলেও এবার তা 4 দিনের জন্য নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। এদিকে সমঝোতা অনুযায়ী ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুই পক্ষের সহ অবস্থান নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি ও পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আইজিপি ডক্টর জাবেদ পাটোয়ারি, র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। ইজতেমায় উস্কানিমূলক বক্তব্য না দিতে মুরব্বীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বয়ানের মধ্যে কিংবা মাঠের মধ্যে কেউ কারো বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবেন না। এইটা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। সাভারের বিভিন্ন নদী ও খাল প্রভাবশালীদের দখলে থাকলেও উদ্ধারে নেই কোনো কার্যকর উদ্যোগ। দখলদারদের দৌরাত্ম্য, নদী দূষণ ও কলকারখানার বর্জ্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। সম্প্রতি দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। সাভারের বংশী, তুরাগ ও ধলেশ্বরী নদী এবং বিভিন্ন খালের পাড় দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে প্রভাবশালীরা। অপরিকল্পিত নগরায়ন আর যত্রতত্র গড়ে উঠেছে শিল্প কারখানা। এমনকি নদীর মাটি কেটে বিক্রি হচ্ছে দেদার চেয়ে। অস্তিত্ব হারানোর পাশাপাশি দূষণের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এসব নদী ও খালের পানি। এর প্রভাবে চর্ম ও হাঁপানি সহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। কর্তৃপক্ষের ত্রুটিযুক্ত সীমানা নির্ধারণ দখলের পথকে করেছে আরও প্রশস্ত। দখলদারদের তালিকা 2 দফায় জেলা প্রশাসককে জমা দিলেও নেই কোনো উদ্যোগ। বাড়িঘরের জন্য কিন্তু নাব্যতা কমে যাচ্ছে, আর নাব্যতা কমের জন্য কিন্তু পানিও কম। নদীগুলো দখল হয়েছে, দখলমুক্ত চাই। সাভারে প্রত্যেকটা নদী দখলদারদের দখলে। অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করে নদী ও খালের স্বাভাবিক গতিপথ ফিরে আনার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। আদালতের যে সর্বশেষ নির্দেশ এসছে, সেই নির্দেশ বাস্তবায়নে যদি সত্যিকারের রাজনৈতিক সদিচ্ছা দেখিয়ে প্রশাসন এখনই কাজ শুরু করে, তাহলে নদীগুলোকে আগামী 10 বছরের মধ্যে হয়তো আমরা ফিরিয়ে আনতে পারবো। তবে দখলদারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাভারের ইউনো ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। সাভার উপজেলাতেও অবৈধ দখলদার যারা আছে তাদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম চলবে এবং নদীর পার অতি শীঘ্রই আমরা দখলমুক্ত পাবো আশা করছি। আমরা দখলমুক্ত করার জন্য বেশ পরিকল্পনা নিচ্ছি। আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং যারা কনসার্ন অথরিটি আছে তাদের সাথে আলাপ আলোচনা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এবং যে সমস্ত দখল করছে, দখল করে কেউ থাকতে পারবে না। বংশী ও তুরাগ নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনবে প্রশাসন, এমন আশাবাদ সাভারবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রায় 5.5 মাস একাকিত্ব জীবন কাটানোর পর দিনাজপুরের নীলগাই নীলা সঙ্গী হিসেবে পেয়েছে নওগাঁর নীলগাই যুবরাজকে। তারা এখন দিনাজপুরের জাতীয় উদ্যান রামসাগরে সুখী জীবন কাটাচ্ছে। তাদের দেখতে ভিড় করছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা উৎসুক দর্শনার্থী। দিনাজপুর থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। ঠাকুরগাঁও রানী শৈঙ্কল উপজেলার কুলিক নদীর তীরে গত বছর 4 সেপ্টেম্বর স্থানীয় মানুষ হাঁটতে দেখে নীলগাই নীলাকে। অনেক উন্মাদনার শেষে প্রস্তুতি নেয় তাকে জবাই করার।
অবশেষে তাকে উদ্ধার করে বন বিভাগ। নীলার ঠাঁই মিলে জাতীয় উদ্যান দিনাজপুরের রামসাগরে। পরম যত্নে নীলাকে সারিয়ে তোলা হয় এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তারপর শুরু হয় একাকিত্বের জীবন। অন্যদিকে নওগাঁর মান্দা উপজেলার মোদবাজারে ছুটাছুটি করতে দেখা যায় পুরুষ নীলগাই যুবরাজকে। গত 9 ফেব্রুয়ারি নীলগাই যুবরাজকে রাজশাহী থেকে জামাই আদরে নিয়ে আসা হয় দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে। স্বাধীনতা সংগ্রামের আগেই দিনাজপুর থেকে তথা বাংলাদেশ থেকে নীলগাই বিলুপ্ত হয়ে গেছে। আমাদের লক্ষ্য হলো এর বংশ বৃদ্ধি করা। যদি আমরা এই কাজে সফল হই, এটা বাংলাদেশে একটা দৃষ্টান্তমূলক কাজ হবে। এই নীলগাইকে দেখার জন্য অনেক দর্শনার্থী আসেন। কখনো কখনো ওনারা বিরক্ত হন। যখন বিরক্ত হন তখন আমরা দর্শনার্থীদের একটু দূরে যেতে বলি। এনারা ছোলা, কলা, ঘাস এগুলো খান। রামসাগরে প্রচুর হরিণ, বানর ও অজগর সাপ থাকলেও সবার নজর এখন নীল দম্পতির দিকে। ভাবছিলাম যে এটা নীল হবে, এখানে আসার পরে দেখছি যে এটা খয়েরি এবং কালো। আর ভালো লাগছে দেখে, যে আমি আগে কোনোদিন দেখি নাই। একটা অদ্ভুত প্রাণী দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো। নামটা শুনে অনেক ভালো লাগলো, আবার দেখতে অনেক সুন্দর। চীন, ভারত ও নেপালে নীলগাই দেখা গেল বাংলাদেশের পঞ্চগড়ে শেষ দেখা মেলে 1940 সালে। সেই থেকে দেশের আর কোথাও দেখা মেলেনি নীলগাইয়ের। বিলুপ্ত প্রায় এই বন্যপ্রাণীটিকে বাঁচিয়ে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আজ বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। দিবসটি উপলক্ষে বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে নানা অনুষ্ঠান। বিশেষ করে তরুণ তরুণীরা ফুল ও কার্ড সহ নানা উপহার দিয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। ইতিহাসবিদদের মতে 2070 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি আহত রোমান সৈন্যদের চিকিৎসার অপরাধে খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেন্টাইন্সকে মৃত্যু দেয়া হয়। তার নাম অনুসারে দিনটির নাম করা হয় ভ্যালেন্টাইন্স ডে। এরপর থেকে প্রতি বছর 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্সের মেয়ে ও তার প্রেমিক দিনটি পালন করেছিলেন। এর অনেক পরে 400 খ্রিস্টাব্দের দিকে ভ্যালেন্টাইন্স ডে সার্বজনীন হয়ে ওঠে, পালিত হয় সমগ্র ইউরোপ জুড়ে, পরে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তবে বাংলাদেশ 1993 সালের এই ভালোবাসা দিবসটি পালন শুরু হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চীনের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন নিয়ে আশাবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে চীন আলোচনায় যথেষ্ট সহযোগিতা করছে বলে উল্লেখ করেছেন তিনি। বেইজিংয়ে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানচিনের পক্ষ থেকেও দুই দেশের আলোচনা নিয়ে ইতিবাচক মন্তব্য প্রকাশ করা হয়। আলোচনা ফলপ্রসূ হলে পূর্ব নির্ধারিত 1 মার্চের আগেই কর আরোপ নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবে দুই দেশ। বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর উপদেষ্টার সাথে আলোচনায় অংশ নিতে সোমবার চীনে পৌঁছান মার্কিন অর্থমন্ত্রী ও একজন বাণিজ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি। 3 দিনব্যাপী বিভিন্ন পর্যায়ে ছোট ছোট বৈঠকের পর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মূল আলোচনা। আমদানি পণ্যে 25% অতিরিক্ত কর আরোপ নিয়ে পাল্টাপাল্টি সিদ্ধান্তে গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে চলছে বাণিজ্য যুদ্ধ। ভারতের রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল উত্থাপনে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। এর আগে লোকসভায় বিলটি পাশ হয়। রাজ্যসভায় তা পাশ হলে মুসলিম প্রধান প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ভারতে আশ্রয় নিতে সুবিধা হতো। তবে বিলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখা দেয় আসাম সহ বিভিন্ন এলাকায়। জানাবো পার্টিক্স খেলার খবর। আয়াক্স আমস্টারডামকে 2-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে কিছুটা এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। আয়াক্সের মাঠে শেষ 16-র প্রথম লেগে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। অবশ্য 37 মিনিটে টাগলিয়াফিকো স্বাগতিকদের এগিয়ে দিলেও অফসাইডে সে গোল বাতিল হয়ে যায়। 7 মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। 15 মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরালেও ম্যাচের 3 মিনিট বাকি থাকতে মার্কো অ্যাসেন্সিও জয় নিশ্চিত করেন টানা 3 বারের চ্যাম্পিয়নদের। এদিকে দিনের অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে 3-0 গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার। সংবাদ শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে 6 দিনের সফরে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী। 30 ডিসেম্বরের ভোটের চিত্র তুলে ধরতে 24 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির 7 প্রার্থীর মামলা।
টঙ্গীর তুরাগ তীরে জড়ো হচ্ছেন মুসল্লিরা। কাল শুরু বিশ্ব ইজতেমা, তাবলিগ জামাতের দুপক্ষের সহ অবস্থান নিশ্চিত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং প্রভাবশালীদের দখলে সাভারের বিভিন্ন নদী ও খাল, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভূমিমন্ত্রীর। দর্শক, এই ছিল অবিরাম বাংলা সংবাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/18tubenews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।